তম যে গণতন্ত্র দিবস, সেই গণতন্ত্র দিবসের অবসরে সমস্ত মূল্যবাসী সাথীদের ক্রান্তিকারী জয় মূল্যবাসী অভিনন্দন জানিয়ে আজ ৭৭তম গণতন্ত্র তথা রিপাবলিক ডে অবসরে সাংবিধানিক বিষয়বস্তু এবং সেই সঙ্গে সঙ্গে গণতন্ত্রের যে টার্মিনোলজিটা রয়েছে সেই গণতান্ত্রিক টার্মিনোলজির উপর আমি আমার বিচার রাখতে চাইব। তো সাথীও, ভারতের যে সংবিধানের প্রস্তাবনা, সেই সংবিধানের প্রস্তাবনা যদি আমরা দেখি, এই হচ্ছে ভারতের সংবিধান। এবং ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় সংবিধানের যে ৩৯৫টি আর্টিকেল রয়েছে, সেই ৩৯৫টি আর্টিকেলের মধ্যে যে সমস্ত বিধিবিধানের উল্লেখ রয়েছে, সেই বিধিবিধানের সংক্ষিপ্তসারের নিচড় আমরা এই ভারতের সংবিধানের যে প্রস্তাবনা প্রিয়েম্বল, সেই প্রিয়েম্বলের মধ্যে পেয়ে থাকি। তো সাথীও, এখানে ভারতের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনায় বিশেষ কতগুলো কনস্টিটিউশনাল টার্মিনোলজি, সেই কনস্টিটিউশনাল টার্মিনোলজির উল্লেখ রয়েছে। তো আজ যেহেতু ৭৭তম গণতন্ত্র তথা রিপাবলিক ডে, এই রিপাবলিকের কনস্টিটিউশনাল টার্ম বা কনস্টিটিউশনাল টার্মিনোলজি নিয়ে আজ আমি চর্চা করতে চাইব। তো প্রথমে আমরা যদি প্রস্তাবনা পড়ি, তাহলে দেখতে পাবো এখানে স্পষ্ট লেখা রয়েছে, We, the people of India, having solemnly resolved to sovereign, secular, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and opportunity, and to promote to among them all fraternity, assuring the dignity of the individual and unity and integrity of the nation in our Constituent Assembly this 26th day of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution। অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর ভারতের যে সংবিধান লেখা সম্পূর্ণ কমপ্লিশন হয়ে 26শে নভেম্বর 1949 সেটা ভারতবর্ষের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বরা সেটাকে ইনঅ্যাক্ট করছে, সেটাকে তারা আত্মার্পিত করছে। অর্থাৎ ভারতের যারা কর্তৃত্ব, সেই কর্তৃত্বরা সেটাকে অ্যাডপ্ট করছে, সেটাকে গ্রহণ করছে। তো এখানে আমরা দেখতে পেলাম যে পরস্পর দুটি সমানার্থক শব্দ, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, এই দুটো পরস্পর সম্পর্কিত দুটি শব্দ রয়েছে। তো আজকের এই ৭৭তম গণতন্ত্র দিবসের অবসরে এই দুটি শব্দ নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই। তো আমরা অনেক সময় এই গণতন্ত্র শব্দটিকে ইংরেজি যে টার্মিনোলজি রয়েছে, ডেমোক্রেটিকের ক্ষেত্রেও আমরা এই গণতন্ত্র কথাটা ব্যবহার করি, আবার রিপাবলিকের ক্ষেত্রেও গণতন্ত্র কথাটা ব্যবহার করি। কিন্তু প্রকৃতপক্ষে এই গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেটিক এবং রিপাবলিকের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তো কি কি বিস্তর ফারাক রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আজ আমি ৭৭তম যে রিপাবলিক ডে, সেই রিপাবলিক ডে অবসরে আমি সকলের জ্ঞাতার্থে সেটা আমি প্রকাশ করতে চাই। তো সাথীও, ডেমোক্রেটিক শব্দটি দুটি গ্রিক টার্মিনোলজি নিয়ে প্রস্তুত রয়েছে, যেটা হচ্ছে ডেমোস এবং ক্রাইটেরিয়া। ডেমোস দিয়ে যদি আমরা দেখি, গ্রিক শব্দ ডেমোস মানে হচ্ছে জনতা, ক্রাইটেরিয়া মানে হচ্ছে তন্ত্র, অর্থাৎ জনতার তন্ত্র, বা এক কথায় যদি আমরা বলি জনতার শাসন। এই হচ্ছে ডেমোক্রেটিকের যে সোর্স অফ মিনিং।
যেখান থেকে এর উৎস হয়েছিল, যেখান থেকে এর উৎপত্তি হয়েছিল। এবার রিপাবলিক, রিপাবলিক শব্দটিও গ্রিক শব্দ রেস এবং পাবলিকা, এই দুই শব্দ মিলে রিপাবলিক শব্দটি এসছে। তাহলে রেস কথাটির অর্থ কি? রেস কথাটির অর্থ হচ্ছে সম্বন্ধিত বা সম্পর্কিত। অ্যাফেয়ার্স ইংরেজিতে যদি আমরা সেটাকে অনুবাদ করি তাহলে সম্বন্ধিত বা অ্যাফেয়ার্স। আর পাবলিকা মানে হচ্ছে জনতা বা জনগণ, অর্থাৎ জনতার সম্বন্ধিত বিষয়বস্তু নিয়ে যে জিনিসগুলো প্রস্তুত হয়, যে জিনিসগুলো লিখিত হয়, সেই অর্থে সেই রিপাবলিক কথাটি ব্যবহৃত হয়েছে। এবার আমরা বিস্তর যখন এই দুই শব্দের টার্মিনোলজি নিয়ে আমরা চর্চা আলোচনা করব, তখন এই দুই বিষয়বস্তুর পরিষ্কার দুটি চিত্র ফুটে আসবে। তো সাথীয়, যে শব্দ দুটি রয়েছে, রিপাবলিক যেটাকে আমরা গণতন্ত্র বলছি এবং ডেমোক্রেটিক যেটাকে আমরা লোকতন্ত্র বলছি। তো এই লোকতন্ত্র এবং গণতন্ত্র যদিও শুনতে সমার্থক শব্দের মতো মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই শব্দ দুটির বিস্তর মানে একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য বহন করে। তো যেমনটা গণতন্ত্র এমন একটা টার্মিনোলজি যেখানে গণতন্ত্র এমন একটা টার্মিনোলজি যেখানে দেশের মধ্যে সর্বোচ্চ যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব, দেশের মধ্যে যে সর্বোচ্চ কর্তৃত্ব, সেই কর্তৃত্বটা জনগণের প্রতিনিধি হয়ে থাকেন। অর্থাৎ দেশের যিনি রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিটা জনগণের দ্বারা পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। অপরদিকে যদি আমরা ডেমোক্রেটিক টার্মিনোলজিটাকে অধ্যয়ন করি তাহলে সেখানে দেখতে পাবো ডেমোক্রেটিক টার্মিনোলজির মধ্যে রাষ্ট্রের যিনি প্রধান, সেই রাষ্ট্রের প্রধানটা বংশানুগতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাষ্ট্রের প্রধানটা মনোনীত হন। সেখানে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হওয়ার কোনো সিস্টেম থাকে না। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে বিশ্বের যে সমস্ত ডেমোক্রেটিক এবং রিপাবলিক কান্ট্রিগুলো রয়েছে, সেই বিশ্বের রিপাবলিক এবং ডেমোক্রেটিক কান্ট্রিগুলোকে যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা এর যে পরিষ্কার উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে পারি ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, যেটাকে আমরা ব্রিটেন বা ইংল্যান্ড হিসেবে জানি। সেই ব্রিটেনের যে সিস্টেম, যে ব্যবস্থা, সেটা হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম। আর যার কারণে সেখানকার যিনি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান যাই বলি না কেন, তিনি বংশানুক্রমিক রাজা বা রানীর বংশ পরম্পরাগত ভাবে হয়ে আসেন। অপরদিকে যে রিপাবলিক টার্মিনোলজি রয়েছে, সেই রিপাবলিক টার্মিনোলজির প্রকৃত উদাহরণ হচ্ছে আমেরিকা। আমেরিকার যিনি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি, তিনি জনগণের দ্বারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নির্বাচিত জনপ্রতিনিধি। তো এই হচ্ছে এক নম্বর যে ডিস্টিংগুইশ। দ্বিতীয় যদি আমরা আলোচনা করি যে ডেমোক্রেসির মধ্যে জনগণের ইচ্ছা সর্বোপরি, ডেমোক্রেসির মধ্যে বহুমত জনগণের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। ডেমোক্রেসির মধ্যে বহুমত জনগণের, বহুমতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই কার্যকরী হয়। অপরদিকে রিপাবলিকের যদি আমরা অধ্যয়ন করি তাহলে রিপাবলিকে দেখতে পাবো বহুমতের সঙ্গে সঙ্গে অল্পমতরা যারা রয়েছে, যারা মাইনরিটি রয়েছে, যারা সংখ্যায় কম রয়েছে, তাদের কথাও ধ্যান রেখে তাদের যে হিউম্যান রাইটস এবং ফান্ডামেন্টাল রাইটস সমস্ত দিকের যাতে কোনো রকম উল্লঙ্ঘন না হয়, সেই দিকটার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। আরো যদি পরিষ্কার করে বলতে হয় তাহলে এটা বলা যায় যে ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা এমন একটা শাসন ব্যবস্থা যেখানে বহুমত, যে বহুমতটা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বহুমত হাসিল করে তারা সত্তায় এসছে, এবং তাদের যে সিদ্ধান্ত, তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা এবং সিদ্ধান্তের উপরেই সমস্ত প্রকার শাসন প্রণালী সঞ্চালিত হয়।
অপরদিকে যে রিপাবলিকান টার্মিনোলজি রয়েছে, রিপাবলিক টার্মিনোলজি, সেই টার্মিনোলজিতে বলা হচ্ছে যে না, শুধু যারা বহুমতে রয়েছে তাদের কথাই চূড়ান্ত নয়, এখানে বহুমতের সঙ্গে সঙ্গে অল্পমত যারা রয়েছে, অর্থাৎ আরো যদি পরিষ্কার করে বলতে হয়, ধরুন আজকের কোনো একজন একটা কনস্টিটিউশন কোনো একজন প্রতিনিধি সে বহুমত পেয়ে ওই জায়গা থেকে নির্বাচিত হয়ে গেল। এবার ডেমোক্রেটিক যে টার্মিনোলজি বলছে যে ওই বহুমতরা যারা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর বাকি লোকের জীবন জিন্দেগি নির্ভর করবে। তো অপরদিকে যে রিপাবলিক টার্মিনোলজি, সেই রিপাবলিকান টার্মিনোলজি বলছে যে না, তুমি বহুমত পেয়ে নির্বাচিত হয়েছে ঠিকই, কিন্তু এই অল্পমত যারা অল্পজন রয়েছে, যারা মাইনরিটি রয়েছে, তাদেরকে তুমি যে হিউম্যান রাইটস রয়েছে, যাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এবং কনস্টিটিউশনাল রাইট রয়েছে যেটা, সেটাকে তুমি উল্লঙ্ঘন করতে পারো না। হতে পারো যে তুমি বহুমত পেয়ে তুমি ওই জায়গা থেকে নির্বাচিত হয়ে গেছো, কিন্তু এই সমস্ত বিষয়ের উপর তোমাকে ধ্যান রাখতে হবে, এই জিনিসটাকে নির্দেশিত এবং এই জিনিসের উপর ধ্যান রাখার জন্য এই রিপাবলিক টার্মিনোলজিটাকে ব্যবহার করা হয়েছে। এবং ভারতের যে সংবিধান এবং তৎকালীন সময়ে যারা ভারতের সংবিধানের যারা ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন এবং সর্বোপরি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব ডক্টর আম্বেদকর যে বিশাল সোচ, চিন্তা, অধ্যয়ন নিয়ে তার যে বাস্তব অভিজ্ঞতা, সেই বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি যে টার্মিনোলজিটা ইউজ করে ভারতের সংবিধান তৈরি করেছেন, যার কারণে ভারতের সংবিধান বিশ্বের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বোৎকৃষ্ট সংবিধান হিসেবে বিবেচিত হয়। দেখুন, এখানে যেমন বহুমতের সিদ্ধান্তকে মানা হয়, ঠিক সেই সঙ্গে সঙ্গে তারও পাশাপাশি একটা রিপাবলিক যে টার্মিনোলজি রাখা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে রিপাবলিক টার্মিনোলজির মধ্যে দিয়ে সেই শাসন সত্তায় যারা অধিষ্ঠিত লোক তাদেরকে এই স্মরণ করে দেওয়া দরকার যে শুধুমাত্র বহুমতের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, অল্পজনদের কথাও ধ্যান রেখে কাজ করা দরকার। পরবর্তী যে ডিস্টিংগুইশ গুলো, সেই ডিস্টিংগুইশ গুলো আমরা আলোচনা করব। যে ডেমোক্রেটিক যে টার্মিনোলজি, সেই টার্মিনোলজিটা রিপ্রেজেন্টেটিভ যে ব্যবস্থা, প্রতিনিধিত্বের ব্যবস্থা, সেই প্রতিনিধিত্বের ব্যবস্থাকে তারা মানে এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিনিধিত্বমূলক যে বহুমত, সেই বহুমতের ইচ্ছাকে তারা বেশি জোর দেয়। অপরদিকে যে রিপাবলিকান টার্মিনোলজি বা রিপাবলিক টার্মিনোলজিটা রয়েছে, সেখানে বলছে যে বহুমতের সঙ্গে সঙ্গে অল্পমতকে ধ্যান দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে রুল অফ লর বেস করে, অর্থাৎ কনস্টিটিউশনের বেস করে তোমাকে চলতে হবে। এখানে রিপাবলিক যে টার্মিনোলজিটা, সেই টার্মিনোলজিটা বারবার প্রত্যেকটি জনগণ যাতে উপেক্ষিত না হয় সেই দিকে দিশা নির্দেশ করেছে, যার কারণে পৃথিবীর যে সংবিধান, সেই সংবিধানগুলোর মধ্যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে সর্বোৎকৃষ্ট। অপরদিকে আমরা যদি বিশ্বের যে সমস্ত ইতিহাস এবং তৎকালীন ওই সময়ে অর্থাৎ 1947 থেকে 50 দশকের মধ্যে বিশ্বের মধ্যে যতগুলো সংবিধান ছিল, সমস্ত সংবিধান বাবা সাহেব আম্বেদকর তিনি অধ্যয়ন করেছেন এবং তার যে ভালো বৈশিষ্ট্য, ভালো যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই ভালো চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে তিনি ভারতের সংবিধানে, ভারতের বেসিসে, ভারতের যে বাতাবরণ, সেই বাতাবরণের বেসিসে সেটাকে পরিশুদ্ধ করে ভারতের সংবিধানে সংযোজন করেছে। তো সাথীও সেই সঙ্গে সঙ্গে আরো যদি দু একটা ডিস্টিংগুইশ বলতে হয়, দু একটা বিস্তর সিমিলারিটি বা তার ফারাক যদি অধ্যয়ন করতে হয়, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই রিপাবলিক টার্মিনোলজিটা ভারতের সংবিধানের মধ্যে রয়েছে বলেই যারা সত্তাধারী দল রয়েছে, সেই সত্তাধারী দলও তাদের নিজের ইচ্ছে মতো সংবিধানকে অ্যাভয়েড করে চলার সাহস পায় না। যখনই এই সমস্ত কার্যক্রম করার চেষ্টা করে সত্তাধারী দলগুলো, তখনই ভারত কনস্টিটিউশনের যে রিপাবলিক টার্মিনোলজিটা রয়েছে, সেই রিপাবলিক টার্মিনোলজির বদলতেই, তার দৌলতেই আমরা তার প্রতিবাদে রাস্তায় নামছি, তার প্রতিবাদে
সেই অধিকার আমাদের দিয়েছে বলে তার প্রতিবাদে আমরা সেই সত্তাধারী দলের উপরেও উংলি লেহন করতে পারে। এই অধিকারটা, এই সাহসটা, এই আমাদের অধিকারটা আমাদের কনস্টিটিউশনাল এই রিপাবলিক টার্মিনোলজিতে রয়েছে বলেই আমরা শাসন সত্তাধারী যারা দল রয়েছে, সেই শাসন সত্তাধারী দল যদি দেশের সংবিধানের বিপরীত বা দেশের সংবিধানের পরিপন্থী যে সিদ্ধান্ত যদি নেয়, তাহলে এই রিপাবলিক টার্মিনোলজির বদলতে, এই রিপাবলিক টার্মিনোলজির অধিকারে আমরা তাদের বিরুদ্ধে কিন্তু উংলি উঠাতে পারি। তো এক কথায় যদি বলতে হয় যে এই রিপাবলিকান টার্ম আছে বলেই দেশের মধ্যে সত্তাধারী যারা রাজনৈতিক দল রয়েছে, সে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, তারা জনগণের যে মৌলিক অধিকার তথা জনগণের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারকে খর্ব করার সাহস পায় না। যদি ভারতের বেসিসে বলতে হয়, আজকে তারিখ পর্যন্ত ভারতবর্ষে যারা ব্রাহ্মণ্যবাদী রাজশক্তি রাজ করে এসছে কেন্দ্র এবং রাজ্যে, তারা সবসময় চেষ্টা করেছে যে এদেশের যারা মূল্যবাসী এসসি এসটি ওবিসি মাইনরিটি, তাদের সমস্ত রকমের সাংবিধানিক অধিকারগুলোকে যাতে দুমড়ে ফেলা হয়, দুমড়ে মুচড়ে ফেলা হয়। কিন্তু একমাত্র এই রিপাবলিক টার্ম রয়েছে বলেই তারা সেই জিনিসটাকে করার দুঃসাহস দেখালেও ভারতের জনগণ এই রিপাবলিক টার্মের বদলতে তার বিরুদ্ধে রাস্তায় নামতে পারছে এবং সত্তাধারী দলকেও মজবুর করাতে পারছে সেই সমস্ত সংবিধান বিরোধী কানুনগুলোকে বাপাস নেওয়ার জন্য। তো এই অধিকারটা ভারতের সংবিধানের বদলতে, আমরা এই রিপাবলিক টার্মিনোলজিটার বদলতে কিন্তু আমরা পেয়েছি। তাই সাথীও, আজ আমি ৭৭তম যে রিপাবলিক ডে তথা গণতন্ত্রের দিন, এই গণতন্ত্রের দিনে বাবা সাহেব ডক্টর আম্বেদকরকে স্মরণ করে আমি ডক্টর আম্বেদকরকে পুনরায় নমন করতে চাই, যিনি ভারতের সমস্ত নাগরিকের যারা সত্তাধারী বলধারী লোক, তাদের সঙ্গে সঙ্গে যারা দুর্বল, যারা সত্তার থেকে অনেক দূরে রয়েছে, তাদের কথা মাথায় রেখেও যে টার্মিনোলজিটা তিনি ইউজ করেছেন, সেই বদলতেই কিন্তু আমরা সাংবিধানিক হক অধিকার কিছুটা হলে ভোগ করতে পারছি। যদি এই রিপাবলিক টার্মিনোলজিটা না থাকতো, তাহলে সত্তাধারী দল যারা হতো বা যারা রয়েছে, তারা যে সিদ্ধান্ত নিত, যে ইচ্ছা করতো তাই করতে পারতো। কিন্তু একমাত্র এই রিপাবলিক টার্মিনোলজিটার অঙ্কুশ রয়েছে বলে সেই সমস্ত সত্তাধারী লোকেদের কনস্টিটিউশন বিরুদ্ধে কোনো কানুন যদি তৈরি করে, তাহলে আমরা তার নাকে অঙ্কুশ লাগানোর এই অধিকারটা আমাদের এই কনস্টিটিউশনালের রিপাবলিক টার্মিনোলজিটা দিয়েছে। তো সাথীও, আজকে ৭৭তম সংবিধান দিবসের অবসরে আমি সকল মূল্যবাসীকে এই আহ্বান জানাবো, আসুন আমরা আমাদের দেশের যে সাংবিধানিক হক অধিকারের যে দস্তাবেজ, দলিল, অর্থাৎ ভারতের যে সংবিধান, যে সংবিধান বাবা সাহেব ডক্টর আম্বেদকর 2 বছর 11 মাস 18 দিন রাত দিন পরিশ্রম করে আমাদের হক অধিকারের দলিলটা প্রস্তুত করেছিলেন, আমরা আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সাংবিধানিক হক অধিকারের প্রাপ্তি করার লক্ষ্যে যাতে আমরা এই ভারতের সংবিধানটাকে অধ্যয়ন করে বোঝার চেষ্টা করি। আমরা যত সংবিধানকে অধ্যয়ন করব, আমাদের হক অধিকার ভারতবর্ষের তত বেশি মজবুত হবে। আমরা যত ভারতবর্ষের সংবিধানকে অধ্যয়ন করব, তত আমরা বাবা সাহেবের যে আমাদের উদ্দেশ্যে, তার যে চাহত, তার যে লক্ষ্য, তার যে আদর্শ, সেই আদর্শে আমরা অনুভব করতে পারবো, অনুধাবন করতে পারবো। তাই ৭৭তম সংবিধানের যে রিপাবলিক ডে, সেই রিপাবলিক ডে বা গণতন্ত্রের দিনের অবসরে আমি সকল মূল্যবাসীর কাছে অনুরোধ করব যে প্রত্যেক মূল্যবাসীদের ঘরে ঘরে সংবিধান হওয়া অত্যন্ত জরুরি এবং সেই সংবিধান শুধু বাড়িতে রেখে আলমারির মধ্যে ভরে রাখলে হবে না, সেই সংবিধানকে অধ্যয়ন করতে হবে, অধ্যয়ন করে বোঝার চেষ্টা করতে হবে এবং যারা সংবিধানকে জানেন বুঝেন তাদের সাথ সহযোগিতা প্রয়োজনে নেওয়া আবশ্যক। এবং এ কাজে সমস্ত মূল্যবাসী আগামী দিনে সংবিধানকে অধ্যয়ন করে নিজের হক অধিকার সম্পর্কে সজাগ সচেতন হবেন এবং সেটাকে হাসিল করার লক্ষ্যে বামসে ভারত মুক্তি মোর্চার পক্ষে যে দেশব্যাপী আন্দোলন চলছে, সেই দেশব্যাপী আন্দোলনে নিজেদের সামিল করবেন, এমনটাই আশা আকাঙ্ক্ষা রেখে ৭৭তম গণতন্ত্র দিবস তথা রিপাবলিক ডে অবসরে এক
এটুকু আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। বাবা সাহেব ডক্টর আম্বেদকর অমর রহে, ৭৭তম সংবিধান দিবস অমর রহে। ধন্যবাদ।